আর্টেরিয়াল ব্লাড গ্যাস বা এবিজি অ্যানালাইসিসের জগতে আপনাদের স্বাগত। আজকে আমরা একেবারে বেসিক আলোচনার বাইরে যাব। আমরা দেখব কিভাবে জটিল বা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলোকে চেনা যায়, যেখানে কিনা শরীরের নিজস্ব কম্পেনসেশন বা ক্ষতিপূরণের সিস্টেমটাই আমাদের জন্য সবচেয়ে বড় ক্লু হয়ে ওঠে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একজন রোগীর ব্লাড টেস্টের রিপোর্ট আসলে একটা গল্পের মতো? কখন এমন হয় যে এই সংখ্যাগুলো একটা নয় বরং একাধিক গল্প বলতে শুরু করে? এবিজি অ্যানালাইসিসকে অনেকটা একটা ডিটেকটিভ কেসের মতো ভাবা যেতে পারে, যেখানে একটা আপাতদৃষ্টিতে সহজ সমস্যার আড়ালে লুকিয়ে থাকতে পারে আরও অনেক জটিল কিছু। আর এই রহস্য সমাধানের চাবিটা কি জানেন? চাবিটা হলো কম্পেনসেশন বা ক্ষতিপূরণ প্রক্রিয়াটা বোঝা। মানে শরীর যখন কোনো একটা সমস্যা মেটানোর জন্য পাল্টা ব্যবস্থা নেয়, সেই ব্যবস্থাটা কি স্বাভাবিক? যা হওয়ার কথা ছিল ঠিক তাই হচ্ছে, নাকি তার মধ্যে কোনো গড়বড় আছে? আসল উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে থাকে। তাহলে চলুন সহজ আর জটিল ডিসঅর্ডারের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার করে ফেলি। দেখুন, সিম্পল ডিসঅর্ডারে একটাই অ্যাসিড বেস সমস্যা থাকে, আর শরীরের যে রিঅ্যাকশন বা কম্পেনসেশন সেটাও একদম প্রত্যাশিত। কিন্তু যখনই ব্যাপারটা কমপ্লেক্স বা মিক্সড হয়ে যায়, তখন বুঝবেন এখানে একাধিক সমস্যা একসাথে কাজ করছে। আর শরীরের কম্পেনসেশনটাও কেমন যেন খাপছাড়া, প্রত্যাশিত সীমার বাইরে। যে কোনো তদন্তের মতোই আমাদের প্রথম কাজ হল মূল অপরাধীকে খুঁজে বের করা। ঠিক সেভাবেই এবিজি অ্যানালাইসিসে আমাদের প্রথম স্টেপ হল পিএইচ লেভেলের যে ওলটপালট হয়েছে তার পেছনের আসল কারণটা খুঁজে বের করা। যে কোনো কিছু বিচার করার আগে তো একটা মাপকাঠি লাগে, তাই না? এই স্লাইডে যে নর্মাল ভ্যালুগুলো দেখছেন, পিএইচ, পিসিও2 আর বাইকার্বনেটের, এগুলোই হলো আমাদের সেই মাপকাঠি বা রেফারেন্স পয়েন্ট। রোগীর রিপোর্টের সাথে এই মানগুলো মিলিয়েই আমরা আমাদের তদন্ত শুরু করব। তো তদন্তটা শুরু করব কিভাবে? একদম সহজ দুটো ধাপ দিয়ে। প্রথমে দেখুন পিএইচ, এটা কি নর্মালে থেকে কম মানে অ্যাসিডোসিসের দিকে, নাকি বেশি মানে অ্যালকালোসিসের দিকে? এরপর দেখুন পিসিও2 আর বাইকার্বনেটের মধ্যে কোনটা পিএইচের এই পরিবর্তনের সাথে তাল মেলাচ্ছে। যে মেলাবে সেই হলো আমাদের প্রাইমারি বা মূল সমস্যা। আচ্ছা, এবার আমরা চলে এসেছি সবচেয়ে জরুরি ধাপে। এখানে আমরা চেক করব শরীরের যে ব্যাকআপ সিস্টেম বা কম্পেনসেশন মেকানিজম সেটা ঠিকঠাক মতো কাজ করছে তো। এই ধাপটাই কিন্তু একটা কমপ্লেক্স ডিসঅর্ডার খুঁজে বের করার আসল চাবিকাঠি। এক্সপেক্টেড কম্পেনসেশন, এটা আবার কী জিনিস? ভাবুন, এটা হলো আমাদের শরীরের নিজস্ব এক ধরনের অটো ডিফেন্স সিস্টেম। যখনই কোনো অ্যাসিড বেস ইমব্যালেন্স হয়, শরীর একটা নির্দিষ্ট আর প্রেডিক্টেবল উপায়ে তার জবাব দেয়। এর একটাই লক্ষ্য, পিএইচকে আবার স্বাভাবিকের দিকে নিয়ে আসা। আমরা এই প্রেডিক্টেবল মানটাকেই একটা স্ট্যান্ডার্ড ধরে বিচার করব যে পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে কিনা। মেটাবলিক অ্যাসিডোসিস হলে, মানে শরীরে যখন অ্যাসিড বেড়ে যায়, তখন শরীর কি করে? এখানেই কাজে আসে উইন্টার্স ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের বলে দেয় শরীর কতটা কার্বন ডাই অক্সাইড শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বের করে দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করবে। কারণ কার্বন ডাই অক্সাইড নিজেও তো একটা অ্যাসিড। এটাই হলো রেসপিরেটরি কম্পেনসেশন। ঠিক উল্টোটা হয় মেটাবলিক অ্যালকালোসিসে। শরীরে যখন ক্ষারের পরিমাণ বেড়ে যায়, তখন শরীর শ্বাস-প্রশ্বাস একটু কমিয়ে দেয় যাতে কার্বন ডাই অক্সাইডটা ধরে রাখা যায়, আর পিএইচ স্বাভাবিকের দিকে নেমে আসে। এই ফর্মুলাটা আমাদের সাহায্য করে সেই প্রত্যাশিত পিসিও2 এর মানটা বের করতে। আর রেসপিরেটরি সমস্যার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে মাঠে নামে কিডনি। সে বাইকার্বনেটের লেভেল অ্যাডজাস্ট করে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সমস্যাটা কি অ্যাকিউট মানে হঠাৎ করে হয়েছে, নাকি ক্রনিক মানে দীর্ঘদিনের? এর উপর ভিত্তি করে কিন্তু কম্পেনসেশনের ফর্মুলা বদলে যায়। আর এই স্লাইডটা তো বলতে পারেন আমাদের ডায়াগনোসিসের গোল্ডেন রুল। যদি রোগীর শরীর থেকে পাওয়া মান আর আমাদের ফর্মুলা দিয়ে বের করা প্রত্যাশিত মান, এই দুটোর মধ্যে ফারাক থাকে, তাহলেই আমাদের সন্দেহ করতে হবে যে এখানে অন্য কোনো দ্বিতীয় সমস্যাও লুকিয়ে আছে। মানে এটা একটা কমপ্লেক্স ডিসঅর্ডার। শুধু ফর্মুলা দিয়ে তো সবসময় সব ধরা যায় না, তাই না? চলুন এবার আমাদের গোয়েন্দা টুলকিটের আরও কিছু স্পেশাল যন্ত্রপাতির সাথে পরিচিত হই। এগুলো আমাদের আরও গভীরে যেতে আর এমন সব লুকিয়ে থাকা মেটাবলিক সমস্যা খুঁজে বের করতে সাহায্য করবে যা খালি চোখে ধরা পড়ে না। আমাদের প্রথম স্পেশাল টুলটার নাম হল অ্যানায়ন গ্যাপ বা এজি। জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা আমাদের রক্তে লুকিয়ে থাকা কিছু আনমেজার্ড অ্যাসিডের হিসাব দেয়। এর সূত্রটা হল সোডিয়াম থেকে ক্লোরাইড আর বাইকার্বনেটের যোগফলটা বাদ দেওয়া। যদি এই গ্যাপটা নর্মালের ৮ থেকে ১২-র চেয়ে বেশি হয়, তাহলে বুঝতে হবে শরীরের ল্যাকটিক অ্যাসিড বা কিটোনের মতো কোনো বাড়তি অ্যাসিড জমেছে। এরপর আসছে ডেল্টা রেশিও। এটাকে বলতে পারেন
আমাদের তদন্তের এক বিশেষ ম্যাগনিফাইং গ্লাস। এটা কিন্তু আমরা শুধু তখনই ব্যবহার করি যখন অ্যানায়ন গ্যাপ বেশি থাকে। এর কাজ হল অ্যানায়ন গ্যাপ যে হারে বেড়েছে বাইকার্বনেট সেই হারে কমেছে কিনা সেটা চেক করা। যদি হিসাব না মেলে তার মানে এখানে আরও কোনো মেটাবলিক সমস্যা লুকিয়ে আছে। এই চার্টটা দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে যে ডেল্টা রেশিও আমাদের কি কি ক্লু দিতে পারে। যদি এর মান মোটামুটি 1-এর কাছাকাছি হয় তাহলে এটা একটা পিওর হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা HAGMA। যদি 1-এর কম হয় তার মানে HAGM এর সাথে একজন সঙ্গী লুকিয়ে আছে, নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আর যদি মানটা 1-এর বেশি হয় তাহলে বুঝতে হবে HAGM এর সাথে একটা মেটাবলিক অ্যালকালোসিসও চলছে। থিওরি তো অনেক হলো, এবার চলুন যা কিছু শিখলাম সেটাকে কাজে লাগিয়ে সত্যিকারের কিছু কেস সমাধান করি। দেখা যাক বাস্তবে এই টুলগুলো কিভাবে কাজ করে। এই হলো আমাদের প্রথম কেস। সংখ্যাগুলো দেখুন, pH 7.30, PCO2 30 আর বাইকার্বনেট 14। চলুন এই রহস্যের সমাধান করা যাক। চলুন ধাপে ধাপে এগোনো যাক। প্রথম ক্লু pH 7.3 মানে অ্যাসিডোসিস, বাইকার্বনেট কম তার মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। এবার ফর্মুলা ফেলি। উইন্টার্স ফর্মুলা বলছে প্রত্যাশিত PCO2 হওয়া উচিত 28, রোগীর আছে 30, যেটা আমাদের প্রত্যাশিত রেঞ্জের 28+2 মধ্যেই পড়ছে। বাহ, তার মানে ডায়াগনোসিস হল সিম্পল কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। প্রথমটা তো বেশ সোজাই ছিল। চলুন দ্বিতীয় কেসটা দেখি। এখানে সংখ্যাগুলো হল pH 7.50, PCO2 50 আর বাইকার্বনেট 40। এখানেও আমরা ঠিক একই পথে এগোব। pH 7.50 মানে অ্যালকালসিস, বাইকার্বনেট বেশি মানে এটা মেটাবলিক অ্যালকালসিস। ফর্মুলা অনুযায়ী এক্সপেক্টেড PCO2 হচ্ছে 51.2 এর কাছাকাছি। রোগীর আছে 50, যা প্রত্যাশিত রেঞ্জের মধ্যেই আছে। সো এটাও একটা সিম্পল কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালসিস। আচ্ছা, প্রথম দুটো কেস তো ছিল সিম্পল। এবার একটা একটু প্যাচালো কেস দেখা যাক, যেখানে আমাদের স্পেশাল টুলগুলো কাজে লাগবে। মানগুলো দেখুন, সোডিয়াম 128, ক্লোরাইড 94 আর বাইকার্বনেট 14। প্রথমেই আমাদের স্পেশাল টুল অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করে দেখি। আরে এটা তো 20, মানে নর্মালের চেয়ে বেশি, তার মানে AGMA তো আছেই। এবার আমাদের ম্যাগনিফাইং গ্লাসটা বের করতে হবে। ডেল্টা রেশিও এর মান আসছে 0.8, আর 0.8 মানে 1-এর কম। তার মানে এখানে একজন হিডেন পার্টনার আছে। ডায়াগনোসিস হলো এখানে দুটো সমস্যা একসাথে চলছে, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এবং নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, অর্থাৎ এটি একটি কমপ্লেক্স ডিসঅর্ডার। তাহলে কি দাঁড়ালো? এই সংখ্যাগুলোর পেছনে আরও কত গল্প লুকিয়ে থাকতে পারে, তাই না? আজকের এই আলোচনা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আপাতদৃষ্টিতে সাধারণ কিছু সংখ্যাও অনেক গভীর আর জটিল সত্যকে তুলে ধরতে পারে। আমাদের শুধু সঠিক প্রশ্ন করতে হবে আর সঠিক টুল ব্যবহার করতে জানতে হবে। সবসময়ই প্রাথমিক সমস্যার আড়ালে কি আছে তা খতিয়ে দেখতে হবে।